আচ্ছা, ভূতেরা কি শুধু আমাদের ভয় দেখাতেই আসে, নাকি ওদের গল্পের আড়ালে লুকিয়ে থাকে আস্ত একটা ইতিহাস? বিশেষ করে বাংলার ভূতেরা সময়ের সাথে সাথে ওরা কিন্তু ভীষণভাবে পাল্টে গেছে। চলুন আজ সেই ঔপনিবেশিক সময়ের ভূতের গল্পের গভীরে যাওয়া যাক। ১৯ শতকের বাংলা সময়টাতেই ভূতের গল্পে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। মানে, যে ভূতেরা এতদিন ধরে লোককথার অংশ ছিল, লুকিয়ে থাকত প্রকৃতির আনাচে কানাচে, তারা হঠাৎ করেই যেন তাদের ঠিকানা বদলে ফেলল। ভাবুন তো, গাছপালা, জঙ্গল, জলা, এই সব নির্জন জায়গা ছেড়ে তারা সোজা হানা দিতে শুরু করল মানুষের ঘরে। কিন্তু কেন? হঠাৎ এমনটা কেন হলো? কি ছিল এই অদ্ভুত পরিবর্তনের পেছনে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আরও পুরনো সময়ে। মানে, আমাদের ফিরে যেতে হবে ঔপনিবেশিক যুগেরও আগে। চলুন আগে পরিচিত হওয়া যাক বাংলার সেই আসল পুরনো দিনের ভূতদের সাথে। দেখুন, পুরনো দিনের বাংলা লোককথায় ভূত মানেই ছিল প্রকৃতির অংশ। মানে, মানুষের ঘর সংসার থেকে অনেক দূরে তাদের থাকার জায়গা ছিল বড় বড় গাছ, জলাশয়, গভীর জঙ্গল বা ধরুন শ্মশান। সোজা কথায়, ঘরবাড়ির সাথে তাদের কোনো লেনাদেনা ছিল না। আর মজার ব্যাপার হলো, এই ভূতেরাও কিন্তু বেশ নিয়ম মেনে চলত। মানে, প্রত্যেকের জন্য একটা বাধা জায়গা ছিল। যেমন ধরুন, ব্রহ্মদৈত্য মানে ভালো ব্রাহ্মণের আত্মা, তাদের পাওয়া যেত বেলগাছে। পেতনিদের আড্ডা ছিল শেওড়া গাছে, আর ডাকিনীদের দেখা মিলত নারকেল গাছে। একটা সাজানো গোছানো ব্যাপার, তাই না? কিন্তু ব্রিটিশরা আসার সাথে সাথেই সব হিসেব যেন পাল্টে গেল। বাংলায় আগমন ঘটল একদম নতুন এক ধরনের ভূতের। আর তাদের দুনিয়াটা ছিল সম্পূর্ণ আলাদা। পার্থক্যটা ছিল যাকে বলে আকাশ পাতাল। একদিকে বাংলার পুরনো ভূতেরা থাকত প্রকৃতির মাঝে, আর তাদের গল্পের উদ্দেশ্য ছিল লোকেদের সাবধান করা। আর অন্যদিকে এই নতুন ব্রিটিশ ভূতদের দেখা মিলত বড় বড় অট্টালিকা আর দালান কোঠার ভেতরে। তাদের গল্পগুলো লোককথার চেয়েও ইতিহাসের সাথে বেশি জড়িত ছিল। আর এর পেছনে একটা উদ্দেশ্যও ছিল, একটা বানানো অতীত তৈরি করা। এর সবচেয়ে সেরা উদাহরণ কোনটা জানেন? ওয়ারেন হেস্টিংসের ভূত গল্পটা তো নিশ্চয়ই শুনেছেন। বলা হয় আলিপুরে তার সেই বিখ্যাত বাড়িতে নাকি আজও প্রতি সন্ধ্যায় ৪ ঘোড়ার গাড়িতে চড়ে ফিরে আসেন স্বয়ং গভর্নর জেনারেল। ঔপনিবেশিক একটা ল্যান্ডমার্কের সাথে ভূতের গল্প জুড়ে দেওয়ার এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না। কিন্তু আবার সেই একই প্রশ্ন, এই নতুন ভূতেরা কেন শুধু নতুন বানানো শহরগুলোতে আর ঘরের ভেতরে হানা দিত, জঙ্গলে বা মাঠে ঘাটে নয় কেন? এর পেছনের আসল কারণটা কি ছিল? উত্তরটা বেশ ইন্টারেস্টিং। এর পেছনে ছিল একটা কৌশল, যাকে বলা যেতে পারে স্থায়িত্বের বিভ্রম তৈরি করা। ব্যাপারটা হলো, ব্রিটিশ শাসন তো ভারতে নতুন ছিল, তাই না? তারা ছিল বিদেশি। তো নিজেদের শাসনকে একটা পুরানো গভীর ভিত্তি দেওয়ার জন্য, মানে এটা বোঝানোর জন্য যে তারা এখানে অনেক দিন ধরেই আছে, তারা এই কৌশলটা নিয়েছিল। এই ভুতুরে বাড়ির গল্পগুলোই আসলে নতুন শহরগুলোকে একটা কৃত্রিম ইতিহাস দিত। ভাবুন, কলকাতা, যেটা কিনা একটা হঠাৎ গজিয়ে ওঠা শহর ছিল, এই সব গল্পের জোরেই প্রাসাদের শহর বা সিটি অফ প্যালেসেসের তকমা পেল। সোজা কথায়, এই ভূতের গল্পগুলো ছিল ব্রিটিশদের নিজেদের শেকড় গাড়ার একটা ক্লেভার টুল। কিন্তু গল্পে একটা বড় টুইস্ট আনলেন বাঙালি লেখকরা। আর এই বদলের নেতৃত্বে কে ছিলেন জানেন? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ব্রিটিশদের কাছ থেকে এই গথিক বা ভয়ের জানরাটা নিলেন ঠিকই, কিন্তু তাকে ব্যবহার করলেন একেবারে উল্টো কাজে, একটা সাংস্কৃতিক প্রতিরোধের অস্ত্র হিসেবে। মানে, তারা ব্রিটিশদের নকল করেননি, বরং ওই একই ভয়ের আঙ্গিক ব্যবহার করে ঔপনিবেশিক শাসনের অধীনে থাকা সাধারণ মানুষের মনের ভেতরের কষ্ট, তাদের ভেঙে যাওয়া সত্তার কথা তুলে ধরেছেন। এটা ছিল একরকম সাহিত্যিক অন্তর্ঘাত। রবীন্দ্রনাথের মণিহারা গল্পের কথা ভাবুন তো। ওই যে সেই লাইনগুলো, শব্দটা চৌখাট পার হয়ে ঘরে ঢুকল, প্রত্যেকটা ধাপে থামল। কি ভয়ঙ্কর, তাই না? তিনি কিন্তু জেনে শুনেই ভয়টাকে জঙ্গল থেকে টেনে এনে একেবারে আমাদের ঘরের ভেতরে ঢুকিয়ে দিলেন। মনোবিজ্ঞানে এর একটা দারুণ শব্দ আছে, সিগমুন্ড ফ্রয়েড যাকে বলেছেন আনক্যানি। মানে, যখন খুব পরিচিত আর নিরাপদ একটা জায়গা, যেমন আমাদের নিজেদের ঘর, সেটাই হঠাৎ করে অচেনা আর ভয়ঙ্কর হয়ে ওঠে। রবীন্দ্রনাথের গল্পে ঠিক এটাই হয়, ঘরটাই হয়ে ওঠে ভয়ের আসল কারণ। আর সবচেয়ে বড় কথা কি জানেন? রবীন্দ্রনাথের ভূতেরা কিন্তু মোটেই সাধারণ ভূত ছিল না, তারা ছিল ভীষণভাবে রাজনৈতিক। বিশেষ করে তার গল্পের নারী ভূতেরা, তারা যেন কবর থেকে ফিরে আসত কথা বলার জন্য। কিসের বিরুদ্ধে? সেই সময় সমাজে তাদের চুপ করিয়ে রাখা, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা দমন করা, আর ঔপনিবেশিক সমাজের মধ্যে মেয়েদের উপর যে ভয়ঙ্কর চাপ ছিল, তার বিরুদ্ধে।
তো ইতিহাস তো অনেক হলো, চলুন এবার একটু বর্তমানে ফেরা যাক। দেখি সেই পুরনো ভূতেরা আজ কলকাতা আর বাংলাদেশে কিভাবে বেঁচে আছে। আজকের দিনের কিছু হন্টেড হটস্পটের কথা যদি বলি, কলকাতার ন্যাশনাল লাইব্রেরি, যেখানে নাকি লেডি মেডকাফের দেখা মেলে। আছে পুতুল বাড়ি, যেখানে শোনা যায় অত্যাচারিত নারীদের আত্মার কান্না। ওদিকে চট্টগ্রামে ফয়েজ লেকে আছে ডুবে যাওয়া মানুষের আত্মা। আর ঢাকায় এয়ারপোর্ট রোডের সেই সাদা শাড়ি পরা রহস্যময় নারীর গল্প তো সবাই জানে। আর একটা শকিং তথ্য দিই, জানেন কি, কলকাতার মোট আত্মহত্যার অর্ধেকেরও বেশি ঘটে একটা জায়গায়, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। আর যারা ওখানকার নিত্যযাত্রী বা প্রত্যক্ষদর্শী, তাদের মতে জায়গাটা এখন রীতিমতো ভুতুড়ে। তার মানে কি দাঁড়ালো? আজকের এই ভূতের গল্পগুলো কিন্তু সেই ঔপনিবেশিক যুগের থিমগুলোকেই বয়ে নিয়ে চলেছে, সেই একই অমীমাংসিত ইতিহাস, ট্রমা আর বিতর্কিত জায়গার গল্প। এগুলো শুধু গল্প নয়, একটা লম্বা সাংস্কৃতিক ধারার অংশ। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এই ভূতেরা আসলে কি মনে রাখে, বা কেনই বা মনে রাখে? পুরো ব্যাপারটা আমরা 3টে ধাপে ভাগ করতে পারি। 1, ব্রিটিশদের আসার আগে বাংলার ভূতেরা থাকত জঙ্গলে, তারা ছিল লোককথার অংশ। 2, ঔপনিবেশিক আমলে ব্রিটিশ ভূতেরা ঘরে ঢুকল একটা বানানো ইতিহাস তৈরি করতে। আর 3, বাঙালি লেখকরা সেই ঘরকেই আবার ভূতের মাধ্যমে দখল করলেন, ভেতরে চাপা সত্যিগুলোকে সামনে আনার জন্য। তাহলে শেষ পর্যন্ত ভূত মানে শুধু মরা মানুষের আত্মা নয়। ভূত হলো একটা সংস্কৃতির জীবন্ত আর্কাইভ, যেখানে জমা থাকে তার ইতিহাস, তার ট্রমা, তার না মেটা ঝগড়াগুলো। সমাজ যে কথাগুলো ভুলে যেতে চায়, ভূতেরাই সেই গল্পগুলো মনে করিয়ে দেয়। আর যদি ভূত একটা গল্পই হয়, তাহলে আসল প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। প্রশ্নটা হলো, কার গল্পটা শেষ পর্যন্ত বলা হয় আর কারটা হারিয়ে যায়।